হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বিখ্যাত উপন্যাস আছে পথের পাঁচালী, যেটার উপরে ভিত্তি করে সত্যজিৎ রায় এই পথের পাঁচালী নামেই একটা অসাধারণ চলচ্চিত্র তৈরি করেছিলেন। সেই পথের পাঁচালী উপন্যাসটাকেই তোমাদের উপযোগী করে ছোটদের পথের পাঁচালীর নাম দিয়ে তোমাদের সহায়ক পাঠ হিসেবে এখানে দেয়া হয়েছে। এটা আমরা আগের দিন চর্চা করেছিলাম। আমরা আগের দিন দেখেছিলাম যে হরিহর আর নবীন পালিত, হরিহরের একটা ছোট বাচ্চা এবং গ্রামে আরও অনেকজন, তারা সবাই মাঘ মাসের শেষ দিকে সরস্বতী পুজোর দিন গ্রামের পথ বেয়ে, মাঠের পথ বেয়ে তারা যাচ্ছে। কোথায় যাচ্ছে? গ্রামের বাইরে নীলকণ্ঠ পাখি দেখতে। এটা বিকেলের দিকে। এর মধ্যে হরিহর আর নবীন পালিত বোধহয় সমবয়সী, এরা গল্প করতে করতে যাচ্ছে। আমরা যখন কোথাও যাই 4জন 5জন মিলে গল্প করতে করতে যাই তো। আর এদিকে হরিহরের ছোট ছেলেটা কি করছে? বনের মাঝে অনেক কিছু দেখতে পাচ্ছে আর অবাক হয়ে যাচ্ছে যে এগুলো কী, সেগুলো কী। তো সেদিকে হাঁ করে তাকিয়ে রয়ে যাচ্ছে। আর ফলে কি হচ্ছে? পিছিয়ে পড়ে যাচ্ছে। আর বাবাকে জিজ্ঞাসা করছে, যখনই মনের মধ্যে প্রশ্ন জাগছে এটা কি ওটা কি। ছোট ছেলে অনেক বেশি প্রশ্ন করে, আর বড়রা নিজেদের মধ্যে গল্প করছে, তাদের গল্প করার ডিস্টার্ব হচ্ছে। এই জন্যে হরিহর মানে ওই ছোট ছেলেটির বাবা খুব রেগে যাচ্ছে, মানে বিরক্ত হচ্ছে। এদিকে বনের মধ্যে একটা খরগোশ দেখতে পেয়েছি, অবাক হয়ে গেছে, এটা কি। তো ওর বাবা বলে, কী জানি কি, যাও বটে বটে, চলে আয় তো, বারবার বলছি এগিয়ে এগিয়ে, আর পিছনে পড়ে যাচ্ছিস। কী বটে বাবা বলো না। কিন্তু কী বটে আমি কী করে দেবো, শুয়ার টুয়ার হবে বোধ হয়। তখন নবীন পালিত বললো, খোকা ওটা হচ্ছে খরগোশ। তো এরপর থেকে আমাদের পড়াটা আজকে শুরু হচ্ছে। এই ছেলেটি বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায়, বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এ কথা সে কখনো ভাবে নাই। কয়েক কাকাতুয়া, কয়েক খরগোশ, হ্যাঁ, গয়ে গাধা, গয়ে ঘোড়া ইত্যাদি তো আমাদের বর্ণ পরিচয় শেখানো হয়। বর্ণ পরিচয় কি? যে বইটা দিয়ে প্রথম আমরা বাংলা বর্ণের সঙ্গে পরিচিত হই, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ইত্যাদি প্রথম আমরা শিখি বর্ণ পরিচয় বইটার মধ্য দিয়ে। এই বর্ণ পরিচয়ের লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেউ কেউ বলছো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওটাও ঠিক, ওটা ওনার পদবী। আর বিদ্যাসাগর হচ্ছে ওনার উপাধি। উনি আবার নিজে লিখতেন ঈশ্বরচন্দ্র শর্মা সই করার সময়। তো একই ব্যাপার, যিনি ঈশ্বরচন্দ্র শর্মা তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বর্ণ পরিচয়ের কটা ভাগ আছে? দুটো ভাগ আছে, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। তো আমি এখনও অনেককে বলি যে বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগটা একবার করে পড়বে। কেন বলি? তার কারণ হচ্ছে বর্ণ পরিচয়ের প্রথম ভাগে আছে সাধারণ, প্রথমে হচ্ছে তোমার বর্ণ পরিচয় হয়ে গেল, এইবার সেই বর্ণগুলো জুড়ে জুড়ে শব্দ তৈরি করো। প্রথমে দুটো বর্ণ জুড়ে শব্দ, তারপরে তিনটে বর্ণ জুড়ে শব্দ, তারপরে চারটে বর্ণ জুড়ে শব্দ, তাতে কোনো স্বরচিহ্ন নেই। তারপরে কি হলো? স্বরচিহ্ন দেয়া শব্দ, আকার কেমন করে লিখতে হয়, হ্রস্বইকার, দীর্ঘইকার ইত্যাদি, আকার থেকে শুরু করে ঔকার পর্যন্ত
সব স্বরবর্ণের ব্যবহার দেয়া শব্দ সেখানে তোমরা অভ্যাস করতে পারো। এবার ওটা আমাদের হয়ে যাওয়ার পর আমাদেরকে পড়তে হয় বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগের সমস্যাটা কোথায়? দ্বিতীয় ভাগে হচ্ছে সব যুক্ত ব্যঞ্জন। মনে আছে যত শব্দ আছে সব যুক্ত ব্যঞ্জন দিয়ে। ঐক্য, বাক্য, মাণিক্য, এগুলো কি জফলা দেয়া, তারপরে রফলা দেয়া আছে, কয়েত দিয়ে আছে। এরকম যত যুক্ত ব্যঞ্জন তার ব্যবহার আমরা বর্ণপরিচয় দ্বিতীয় ভাগে পাই। কোনো ছেলে যদি বর্ণপরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ ভালো করে পড়ে তাহলে জীবনে তার বাংলা লেখায় কোনো ভুল হবে না। তো ছোটোবেলায় আমাদের সময় বর্ণপরিচয় দিয়েই আমাদের পড়াশোনা শুরু হতো। এই যে ছেলেটি, হরিহরের ছেলে, এ যে সময় পড়াশোনা করছে এই সময়ও বর্ণপরিচয় দিয়েই কিন্তু লেখাপড়া শুরু। মানে বছরের পর বছর ধরে আমাদের প্রথম আদিগুরু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন? কারণ আমরা তার বর্ণীয় পরিচয় দিয়েই লেখাপড়া শেখা শুরু করি। তো বর্ণপরিচয়টা ছোটদের বই, তো ছোটরা কেমন বই পছন্দ করে? যে বইয়ে ছবি থাকবে। তো সব শব্দের যদি ছবি দিতে হয় তাহলে বই অনেক বড় হয়ে যাবে, পাতা বেড়ে যাবে, দাম বেশি হবে। তো সেই জন্যে সব শব্দে ছবি দেওয়া হয় না, শুধু যেগুলো বর্ণ সেই বর্ণগুলো শেখানোর সময় সেই বর্ণ দিয়ে তৈরি একটি করে ছবি দেয়া থাকে। যেমন অয়ে অজগর, আয়ে আনারস, হ্রস্বয়ে ইঁদুর, দীর্ঘয়ে ঈগল। ঠিক আছে, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তীকালে অনেকে এটার উপর ভিত্তি করে, বাচ্চারা যেহেতু ছড়া ভালোবাসে তাই এটার উপর ভিত্তি করে শুধু অয়ে অজগর নয়, অয়ে অজগর আসছে তেড়ে, তারপরে আয়ে আমটি আমি খাবো পেড়ে, তাহলে মনে থাকবে ভালো। ফলে পরবর্তীকালে এগুলো বিভিন্ন রকম বিভিন্ন শিশু সাহিত্যিক তারা এরকম বই লিখেছে, কিন্তু তারা এরকম বই লিখলেও সেগুলোর দাম বেশি। এখনও তুমি 5 টাকার মধ্যে বর্ণপরিচয় প্রথম ভাগ পেয়ে যাবে দোকানে, লাল লাল পাতলা মলাট দেয়া। হ্যাঁ হ্যাঁ, গোলাপি, 3 টাকা দাম। আর ওই যে অয়ে অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে বাজারে 30 টাকা দাম কমপক্ষে। তো তাহলে সর্বসাধারণ গরিব থেকে বড় লোক সবার জন্য উপযোগী হচ্ছে বর্ণপরিচয়। তো সেখানে যে বর্ণগুলো শেখানো হয় তাতে ছবি থাকে, আমরাও সেই ছবি পড়ি, লেখা পড়ি, ছবি দেখি। কয়ে কাকাতুয়া, ক্ষয়ে খরগোশ। এখনও আমি নিজের চোখে কাকাতুয়া দেখিনি। ঠিক আছে, তো ছোট ছেলে সে কখনো ভাবতে পারেনি এই কয়েক কাকাতুয়া, মানে কাকাতুয়া দেখতে পাওয়া যায়। কাকাতুয়া সত্যি সত্যি একটা পাখি আছে, কয়েক খরগোশ এরকম মিষ্টি মিষ্টি চেহারার একটা প্রাণী আছে, বাস্তবে আছে, এটাও কখনো ভাবতে পারেনি। এখন এই খরগোশটাকে দেখে পড়েছে, অবাক হয়ে গেল। হ্যাঁ, সে বর্ণপরিচয়ের খরগোশ, সেটা দেখতেও পাওয়া যায়, আবার সেটা লাফিয়ে লাফিয়ে পালায়। হায় ভগবান, জীবন্ত অবস্থায় খরগোশ, এটা বিরাট কিছু আমি আবিষ্কার করে ফেলেছি। ও কিন্তু মনের মধ্যে ওর বিরাট আনন্দ আর বিস্ময়, মানে অবাক হয়ে গেছে। খরগোশ জীবন্ত, একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়। হ্যাঁ, ছবি না, কাচের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ।
সেটাও আবার এই ভাট গাছ, বৈশি গাছের ঝোপে, মানে আমাদের কাছাকাছি, আমাদের সামনে এই ছোট ছোট ঝোপঝাড়, এগুলোর কি সৌন্দর্য আছে, আর এগুলো কি বিরাট জিনিস, কি মহান জিনিস, কোনো স্বর্গীয় জিনিস তো নয়। তো এরকম সাধারণ জায়গায় খরগোশ দেখতে পাওয়া যায়। কাঁচের পুতুল না, ছবি না, একেবারে কান খাড়া করা সত্যিকারের খরগোশ, সে আবার তোমার সামনে লাফিয়ে লাফিয়ে পালায়। জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল? বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। দেখো, আমরা রূপকথার গল্প শুনি বা পড়ি, তোমাদের লাইব্রেরিতে তোমরা ঠাকুরমার ঝুলি দেখেছো, বোধহয় পড়েওছ। সেখানে আমরা দেখতে পাই রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে যাচ্ছে। পক্ষীরাজ ঘোড়া উড়তে উড়তে 1 বছরের পথ একদিনে অতিক্রম করে দিল। এগুলো আমরা পড়ি এবং আমাদের মনে একটা ছবি তৈরি হয়। কিন্তু যদি ধরো সত্যিকারের পক্ষীরাজ ঘোড়া আমরা চোখের সামনে দেখতে পাই, কতটা অবাক হব আমরা। এই কল্পনার জগতের জিনিস একেবারে বাস্তবের মাটিতে, জল মাটির তৈরি এই নশ্বর পৃথিবীতে। নশ্বর মানে কি? বিনাশশীল। স্বর্গ অপরিবর্তনীয়, এই মর্তধাম তো আর অপরিবর্তনীয় নয়, এ ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, বিনাশ হচ্ছে। তো জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল? বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। এই পরিস্থিতিতে সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। মাঠে পড়িল মানে কি? মাঠে গিয়ে পৌঁছালো। আবার মাঠের উপর দিয়েও একটু হয়তো যেতে হবে, অর্থাৎ বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে গিয়া পড়িল। নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়ালে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। 4টে জিনিস। এক হচ্ছে মাঠ, খোলা মাঠে গিয়ে ওরা হাজির হলো। দ্বিতীয় জিনিস, সামনে নদী বয়ে যাচ্ছে। তৃতীয় জিনিস, সেই নদীর ধারে দুটো গাছের নাম আমরা পাচ্ছি, বাবলা গাছ এবং জিওল গাছ। আর তার আড়ালে মানে তার পিছনে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস। এগুলো দেখতে পাওয়া গেল। ছবিটা কল্পনা করে না, আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি গ্রামের পথ বেয়ে বনের পথ বেয়ে কিছুটা গিয়ে পরে মাঠে পড়লাম। মাঠে গিয়ে সামনে দেখছি যে ওই দূরে দেখা যাচ্ছে একটা জিওল গাছ আর একটা বাবলা গাছ, আর তার পিছনে একটা বড় ইট পাঁজার মতো জিনিস। এই ইট পাঁজার মতো জিনিসটা কি? ওটা পুরানো কালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ। ওটা পুরানো কালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ, মানে ধ্বংসাবশেষ, মানে ভাঙাচোরা অবস্থায় এখনও যে অবশেষটুকু পড়ে আছে। এবার পুরানো কাল মানে কোন সময়? ইংরেজ আমলের একটা সময়, যে সময় ভারতবর্ষে ইংরেজ সাহেবরা, নীলকর সাহেবরা চাষিদেরকে দিয়ে জোর করে নীল চাষ করাতো দাদন দিয়ে। সেই সময় নীলকুঠি মানে সাহেবরা, নীলকর সাহেবরা গ্রামে একটা কারখানা করত, অফিস এবং কারখানা। কারখানা মানে বিরাট কিছু নয়, কারখানা মানে হচ্ছে ওই বিরাট বড় হাঁড়িতে ওই নীল ভেজানো জল থাকবে, আর সেটা একটা বিরাট বড় উনুনে
গরম করা হবে, তো তার জন্য চিমনি টিমনি থাকবে এটা। আর সাহেবের থাকার জায়গা, সাহেবের অফিস ঘর, আর ওর বিচার করার ঘর। বিচার মানে কি, যে কথা শুনবে না তাকে মার। আর অনেক নীলকুঠিতে গুম ঘর থাকতো, মানে মেরে পড়ে গুম করে দিত, মানে তার লাশ মানে মৃতদেহ পাওয়া যেত না। তো এটাকে বলা হয় নীলকুঠি, মানে যেখানে নীলকর সাহেবের থাকার জায়গা, তার অফিস এবং তার ছোট ফ্যাক্টরি। তো সেই নীলকুঠি জালঘর, জালঘর মানে কি, ওই যেটাকে ফ্যাক্টরি বলছি, যে ঘরটায় ওই বিরাট বড় একটা উনান আছে, একটা বা দুটা বা তিনটা হতে পারে, যে যেরকম ইয়ে করে। তো এদেরকে কি করা হতো, চাষিদেরকে দিয়ে জোর করে নীল চাষ করানো হতো। এবার গাছগুলো যখন হয়ে যেত সেগুলোকে কেটে আনা হতো, এবারে সেগুলোকে বিরাট বড় কড়াইতে জলের মধ্যে ডুবিয়ে আর সেগুলোকে জলটাকে গরম করে ফোটানো হতো। তাহলে গাছের মধ্যেকার যে নীল রং সেইটা জলের মধ্যে চলে আসতো, মানে নীলটা গাছ থেকে বের করে নেওয়া হতো। তারপরে সেই গাছগুলোকে ফেলে দেওয়া হতো আর ওই জলটাকে ফোটানো হতো, ততক্ষণ ফোটানো হতো যতক্ষণ পর্যন্ত না ওটা পুরো নীলটা ঘন হয়ে আসে। তারপর সেটাকে শুকোনো হতো, শুকোনোর পর সেটাকে গুঁড়ো করা হতো, গুঁড়ো করে প্যাকেট করে বাজারে বিক্রি করা হতো। তো এই জালঘর মানে যে ঘরটায় ওই নীলগুলোকে জাল দেয়া হতো। ঠিক আছে, এখন নীলকর সাহেব নেই, কিন্তু তাদের অত্যাচারের স্মৃতিরূপে ওই জিওল গাছ আর বাবলা গাছের আড়ালে ওই জালঘরের ভগ্নাবশেষ রয়ে গেছে। মাঠের ঝোপঝাপগুলো উলুখড়, বনকলমি, সোঁদাল ও কুল গাছে ভরা। ঝোপঝাড়গুলো কিসের ঝোপ? 4 রকমের গাছের নাম করা হয়েছে, যেগুলো সবই ছোট ছোট গাছ। উলুখড়, বনকলমি, সোঁদাল এবং কুল গাছ। কুল গাছ মানে আমরা আন্দাজ করতে পাচ্ছি, আমাদের স্কুলে যেমন কুল গাছ ছিল এরকম কুল গাছ নয়। আমরা ওই বনে কুল খেতে যাই না, যখন ধান কাটার সময় হয় তখন বনে যে কুল খেতে যায়, সেই কুল গাছগুলো কীরকম ছোট ছোট ঝোপের মতো। তাহলে ওই ধরনের গাছের ঝোপ। কি কি 4 রকমের আরেকবার বলো? উলুখড়, বনকলমি, সোঁদাল এবং কুল গাছ। আর কলমি লতা সারা ঝোপগুলোর মাথায় বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়াছে। দেখো কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। দেখো না, আমরাও দেখি, কিন্তু আমরা কখনো এভাবে ভেবেছি? এমনি বনকলমির পাতা একটু বড় হয়, কলমি লতা তো এই ঝোপের উপরে কলমি লতাগুলো কিন্তু বেড়ে উঠেছে। সেটাকে লেখক বলছেন যে এই কলমি লতাগুলো কী করেছে, সমস্ত ঝোপগুলোর মাথায় বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়েছে, যেন সবুজ পাতা দিয়ে একটা ছাদ তৈরি করে দিয়েছে, একটা চালা তৈরি করে দিয়েছে। ফলে ভিতরে স্নিগ্ধ ছায়া, রোদের তেজ ঝোপের ভিতরে প্রবেশ করতে পারে না, বেশ আরামদায়ক একটা ছাওয়া। 3 রকমের ফুলের নাম আছে এরপরে: ছোট গোয়ালে, নাটাকাটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে। এই যে 3টে ফুলের নাম বলল, ছোট গোয়ালে, নাটাকাটা ও নীল বন অপরাজিতা, এর মধ্যে শুধু অপরাজিতা ছাড়া অন্য কোনো ফুল আমি দেখিনি। তোমরা দেখেছো কি?
তাহলে দেখিনি যখন, তখন মনে রাখা একটু কষ্টকর হবে। তাই চেষ্টা করে এটা মনে রাখবে। তিনটে ফুল কি কি? ছোট গোয়ালে, নাটা কাটা ও নীল বন অপরাজিতা। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই।